ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী। ধাপে ধাপে দেশের সব ধর্মীয় সেবককে আনা হবে এই প্রকল্পের আওতায়। সংকট কাটেনি জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় আজও রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা। ঈদযাত্রার দ্বিতীয় দিনে আগেভাগে নগর ছেড়ে বাড়ির পথে অনেকে। ফিরতি ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু। এবং এবার ইরানের তেল রপ্তানির টার্মিনাল খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা। মার্কিন তেল অবকাঠামোতে পাল্টা আঘাত হানার হুঙ্কার তেহরানেরও। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম মুয়াজ্জিন খাদেম পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তবে নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের রাষ্ট্র এবং সমাজের প্রতি কিছু দায়িত্ববোধ অবশ্যই রয়েছে, যা সম্পর্কে আপনারা কম বেশি সকলেই নিজেরাও ধারণা রয়েছে। নাগরিক হিসেবে আমরা যদি যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার সঠিক দায়িত্বটি পালন করি, আমি এই দেশের নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করে ইনশাআল্লাহ দ্রুততম সময়ের ভিতরে আমরা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটি সুন্দর স্বনির্ভর আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যেতে পারব। সম্মানিত ধর্মীয় নেতৃবৃন্দ, দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখিরাতের কল্যাণের জন্য প্রার্থনার কথা পবিত্র কোরআনে কারিমে উল্লেখ রয়েছে। ইহকালীন পরকালীন কল্যাণ বিষয়ক নির্দেশনা নিঃসন্দেহে অন্য ধর্মাবলম্বী ধর্মীয় বিধিবিধান অনুযায়ী নির্দেশিত রয়েছে। সুতরাং ধর্মীয় বিধিবিধানের আলোকেই আপনারা আপনাদের শিক্ষা, দীক্ষা ও যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কিভাবে আরও বেশি করে দেশ এবং জনগণের কল্যাণের প্রয়োগ করতে পারেন, সেই চিন্তা এবং চেষ্টাও অব্যাহত রাখা অত্যন্ত জরুরি এই দেশের জন্য। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র মানুষের জীবনে হয়তো আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে, কিন্তু ধৈর্য, সততা, কৃতজ্ঞতা বোধ, শ্রদ্ধা, আনুগত্য, সংহতি, সহনশীলতা, উদারতা, বন্ধুত্ব, বিনয়, দায় কিংবা দয়া, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো অর্জন ছাড়া একজন ব্যক্তি মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে উঠতে পারেন না। এই ধরনের মানবিক বৈশিষ্ট্যগুলো অর্জনের জন্য ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। বিশেষ করে স্বৈরাচারের পতনের পর, বিতাড়িত হয়ে যাওয়ার পর এটি সমগ্র দেশে সকল শ্রেণী, সকল বয়সের মানুষের মধ্যে আরও বেশি প্রয়োজন। বিশেষ করে আগামী দিন যারা এই দেশকে নেতৃত্ব দেবে তাদের জন্য আরও বেশি প্রয়োজন। এই ধরনের মানবিক বৈশিষ্ট্যগুলো অর্জনের জন্য ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া অত্যন্ত জরুরি। রাষ্ট্র, সমাজ এবং প্রতিবেশ থেকে অর্জিত আচরণ থেকে মানুষ তার শুদ্ধ জীবন এবং সুস্থ চিন্তার মানসিক নির্দেশনা পায়। পবিত্র হাদিসে বলা হয়েছে, যার আমানতদারি নেই, যার কাছে নিরাপত্তা নেই, সে প্রকৃত ঈমানদার নয়। যার ওয়াদা ঠিক নেই, তার কোনো ধর্মও নেই। প্রতিহিংসা এবং সহিংসতা মুক্ত একটি নিরাপদ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ধর্মের এই উদার নৈতিক শিক্ষণীয় বিষয়গুলো অতুলনীয়। আমার বিশ্বাস, একটি নৈতিক সমৃদ্ধ মানব সমাজ গঠনের জন্য প্রতিটি ধর্মেই এ ধরনের ইতিবাচক বার্তা রয়েছে। সেজন্যই সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল ধর্মের সম্মানিত নেতৃবৃন্দ, গুরুবৃন্দ, একটি ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানসিকতা তৈরির ক্ষেত্রে আপনাদের মতন ধর্মীয় জ্ঞানসম্পন্ন মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত ধর্মীয় নেতৃবৃন্দ, দেশে প্রায় 3.5 লক্ষ বা তার কিছু বেশি মসজিদ রয়েছে।
এর বাইরে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও রয়েছে। আমরা সারা দেশে মসজিদ এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ধর্মীয়, সামাজিক এবং নৈতিক শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের সময় দেশে প্রথমবারের মতন ইমাম প্রশিক্ষণ একাডেমি চালু হয়েছিল 1993 সালে, যা এখানে আমাদের আজকের একজন আলোচক উল্লেখ করে গিয়েছেন। 1993 সালে বেগম খালেদা জিয়া সরকারের সময় মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম চালু হয়েছিল। বর্তমান সরকারও ইমাম মুয়াজ্জিন সাহেবদের জন্য একটি সহ অন্যান্য ধর্মগুরুদের জন্য একটি নির্দিষ্ট হারে সম্মানী ভাতা প্রদানের পাশাপাশি আপনাদেরকে আরও যোগ্যতরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য আরও কীভাবে রাষ্ট্রীয় উন্নয়নে আপনাদের প্রতিভাকে ব্যবহার করা যায় সেই পরিকল্পনাও গ্রহণ করার কাজে হাত দিয়েছে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ, খতিব, ইমাম, মুয়াজ্জিমদের সম্মানী ভাতা দেওয়ার যে কর্মসূচি বর্তমান সরকার, আপনাদের সরকার চালু করেছে, এই কর্মসূচির অধীনে প্রথম পর্যায়ে পাইলটিং স্কিমের আওতায় মোট 4,908টি মসজিদ, 990টি মন্দির এবং 144টি বৌদ্ধ বিহারে মোট 16,992 জন এই মাসিক সম্মানী পাওয়া শুরু করেছেন আজ থেকে। পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ সবাইকে এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য সরকারের এইসব অর্থনৈতিক কর্মসূচি উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে, যা আমি আগেই উল্লেখ করেছি, নাগরিকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। তবে আপনাদের কাছে একটি বিনীত আহ্বান, আপনারা কেউ মসজিদে কিংবা যার যার ধর্মীয় উপাসনালয় দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদেরকে বিভিন্ন অর্থনৈতিক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাইলে আপনাদের সেই উদ্যোগ বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সহযোগিতা করা। এর বাইরে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিটি জেলা এবং উপজেলায় আইন শৃঙ্খলা কমিটিতে একজন ইমাম অথবা একজন খতিব অথবা সেই এলাকার অন্য কোনো ধর্মের ধর্মীয় গুরু, তাদেরকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি একজন সদস্য আমরা রাখব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি, এক কাতারে বসেছি। এটি আমাদের বাংলাদেশের আবহমান কালের ঐতিহ্য। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। সকলের জন্য আমরা গড়ে তুলব একটি নিরাপদ রাষ্ট্র, একটি নিরাপদ সমাজ, যা প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাম্য। আমার বক্তব্য শেষ করার পূর্বে আমি আজকের এই দিনটিকে, আজকের আমাদের দলীয় ইশতেহারের এই কার্যক্রমটিকে সফল করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় সহ, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের যে সকল ব্যক্তি অক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের সহযোগিতায় বর্তমান সরকারের নির্বাচনে এই ম্যানিফেস্টোটি আলোর মুখ দেখতে পেয়েছে, কাজ শুরু করছে, তাদের সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, তাদের সকলকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে আসুন আবারও আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করি, আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা একটি এমন দেশ হিসেবে গড়ে তুলব যেখানে আমরা সকলে, প্রতিটি ধর্মের মানুষ, প্রতিটি শ্রেণী পেশার মানুষ, আমরা শান্তিতে বসবাস করতে পারি। সকলকে একসাথে নিয়ে আমরা যাতে দেশকে গড়ে তুলতে পারি, এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের প্রত্যাশা। সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন, সকলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
সরবরাহ কমে যাওয়ায় চাহিদা মতো তেল দিতে পারছেন না পেট্রোল পাম্পগুলো। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ সারি, তবে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। এদিকে জ্বালানি সংকটের কারণে ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারির কারণে জ্বালানি না পেয়ে অনেক ব্যক্তিগত গাড়ি এবং বাস বন্ধ থাকায় রাজধানীতে যানজটও কিছুটা কম। তবে ধারাবাহিকভাবে এমন জ্বালানি সংকট থাকলে ঈদ যাত্রায় নিশ্চিত ভোগান্তি হবে বলে মনে করছেন গণপরিবহন সংশ্লিষ্টরা। পাশাপাশি এতে এ কারণে শুধু যাত্রীদের ভোগান্তি নয়, বাসের শিডিউলও এলোমেলো হয়ে যাবে বলে মনে করছেন তারা। কদিন বাদেই খুশির ঈদ, প্রিয়জনের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে তাই বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। দাম দর করে কিনে নিচ্ছেন পোশাক। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনার ধুম। যদিও দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতাদের দাবি ক্রেতার চাহিদা বিবেচনায় রেখেই বিক্রি করছেন পণ্য। আর প্রশাসন বলছে নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করতে তৎপর তারা। ভোলায় মার্কেট ও ফুটপাতে এখন মানুষের উপচে পড়া ভিড়। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছেন সবাই। তবে এবার পোশাকের দাম বেশি বলছেন কেউ কেউ। যদিও বিক্রেতাদের ভাষ্য ক্রেতার সাধ্যের মধ্যেই পোশাক বিক্রির চেষ্টা করছেন তারা। গেছেবার ঈদের তুলনায় মোটামুটি অনেকটাই বেশি দাম। আমার ভালো লাগছে কারণ এখানে কালেকশনগুলো ভালো এবং দামটাও মোটামুটি রিজনেবল আছে। মালের দাম ক্রয় সীমার মধ্যেই আছে। নেত্রকোনায় পরিবার পরিজন নিয়ে ঈদ কেনাকাটায় শহরের বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। তবে একদরের নামে প্রতারণার অভিযোগ করছেন অনেকে। পণ্যের মান ও ক্রয়মূল্য বিবেচনা করে দাম নির্ধারণের কথা জানান ব্যবসায়ীরা। আমরা এই বছর কাপড় কিনে কিছুটা স্যাটিসফাই। স্টিকার লাগাই, স্টিকার লাগিয়ে নিজেরাই যে দাম বসায়। মার্কেট মনিটরিং অবশ্যই থাকা উচিত এবং এটা করলে আমাদের জন্য ভালো। লক্ষ্মীপুরে এবার দেশীয় পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকেরও ব্যাপক চাহিদা। নারীদের পছন্দের শীর্ষে লাহিরা, ঘাটরি, লেহেঙ্গা ও থ্রি পিস। আর পুরুষের পছন্দ পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। পাশাপাশি প্রসাধনী ও জুতার দোকানেও ক্রেতা সমাগম বেড়েছে। জামা কালকে নিয়েছি, আজকে এখন জুতার জন্য আসছি। কালেকশন যথেষ্ট আছে, ব্যবসা বিক্রি খুব ভালো হচ্ছে। অতিরিক্ত দাম নেওয়া ঠেকাতে বাজার মনিটরিং ও নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে প্রশাসন। ঈদ উল ফিতর উপলক্ষে যে সকল ভোলার গুরুত্বপূর্ণ মার্কেট আছে, যে স্থান আছে, প্রতিষ্ঠান আছে, সেখানে আমাদের পুলিশি নিরাপত্তা আমরা জোরদার করেছি। যখন যেখানেই অভিযোগ পাওয়া যাবে, অভিযোগ যদি সত্যতা পাওয়া যায়, তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হবে। আমাদের টহল আছে, আমাদের ডিবি টিম আছে, মোবাইল টিম আছে, আমরা দুটো স্পেশাল মোবাইল টিম রেখেছি। ডিবিসি নিউজ ডেস্ক। তৃতীয় সপ্তাহে গড়ালো ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ। হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে সব পক্ষই। ইরানের গুরুত্বপূর্ণ দ্বীপে খার্গে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বীপটির তেল শোধনাগারেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে পাল্টা হুঙ্কার দিয়েছে ইরানও। দেশটির একজন মুখপাত্র বলেছেন তাদের স্থাপনাতে হামলা হলে মার্কিন সংযুক্ত তেল অবকাঠামো লক্ষ্য করে কঠিন হামলা চালানো হবে। এদিকে ইসরায়েলের তেল আবিবের 3টি স্থানে গুরুতর আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। জবাবে মধ্য পশ্চিম ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র উৎপাদন কেন্দ্র সহ 200টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েল। এদিকে ইরানের পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলেও ব্যাপক বিমান হামলা চালায় তেল আবিব। হামলায় বুর্জ কালাভিয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে বেশ কয়েকজন হতাহত হন। 2 সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইরানে নিহত হয়েছেন প্রায় 1,500।